করোনার টিকা উৎপাদনে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের বৈঠক। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তার আশ্বাস। বাংলাদেশ সহ 4 দেশের সঙ্গে 7 আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। উদ্বিগ্ন প্রবাসীরা। ইন্দোনেশিয়ায় করোনায় একদিনে 2000-এর বেশি মৃত্যু। ম্যাক্রোর ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত শুরু। ফ্রান্সের তথ্য দিল ইসরায়েলও। পেগাসাস কাণ্ডের পর পিছু হটল নির্মাতা প্রতিষ্ঠান এনএসওর বিনিয়োগকারীরাও। বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাক মমতার। সোনিয়া রাহুলের সঙ্গে বৈঠক। 2024 লোকসভা নির্বাচনকে হোপ 24 ঘোষণা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বাংলাদেশকে করোনার টিকা উৎপাদনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের বৈঠকে এই আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্সিয়া বার্নিকাট। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে মার্কিন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেওয়ার কথাও জানান তিনি। এদিকে বুধবার বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে চলমান রোড শোর দ্বিতীয় পর্বে দেশের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। দেশে বিনিয়োগের আহ্বান নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বাংলাদেশ রোড শো এখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের উপর জোর দেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান। উপজেলা এবং জেলা পর্যায়ে যে হাসপাতালগুলি আছে এবং স্বাস্থ্য খাতে যে আপনার কাজগুলি করা হচ্ছে সেটাকে আরও শক্তিশালী করার জন্য বিদেশি বিনিয়োগটাও যদি আসে আমাদের সেটাকে আমরা স্বাগত। রোড শোর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ফলো আপ বৈঠকে দেশের নেতৃত্ব দেন সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্সিয়া বার্নিকাট। এ সময় টিকা উৎপাদনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য মার্কিন কোম্পানিগুলোকে তাগাদা দেওয়ার কথা জানান তিনি। ভ্যাকসিন উৎপাদন করার বাংলাদেশে এবং মার্সিয়া বার্নিকাট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানকার যে আপনার আমেরিকাতে যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং আছে, যারা কোম্পানিগুলি আছেন, তাদেরকে উনি ডেফিনেটলি অনুরোধ করবেন যে ওনারা যেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে কীভাবে ভ্যাকসিন প্রোডাকশন করা যায় সেটা সম্বন্ধে উনি আমাদেরকে সাহায্য করবেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান সহ দেশ থেকে আসা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অঙ্গনে শেয়ার বাজারের ব্যাপ্তি এবং প্রবাসী ও বিদেশিদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে বিএসইসি। তবে আজকের রোড শোতে প্রবাসীদের অংশগ্রহণ থাকলেও বিদেশিদের উপস্থিতি ছিল কম। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রিজ কার্টন হোটেল, ওয়াশিংটন ডিসি। করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ায় 2000-এর বেশি রেকর্ড মৃত্যুতে নতুন করে উদ্বেগে ফেলেছে দেশটিকে। অপ্রতুল স্বাস্থ্য সেবা ও হাসপাতালগুলোতে শয্যা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এদিকে অক্সিজেনের জন্য হাহাকার চলছে মিয়ানমারেও। দেশটির করোনা পরিস্থিতি ক্রমেই দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ইয়াঙ্গুনে অক্সিজেন ট্যাঙ্ক রিফিল করতে মানুষের দীর্ঘ লাইনই বলে দেয় একটু শ্বাস নিতে কতটা যুদ্ধ করছেন মিয়ানমারের মানুষ। স্বজনদের বাঁচাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সংগ্রহ করছেন অক্সিজেন। সামরিক অভ্যুত্থানের জেরে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটে এমনিতেই ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা খাত। তার উপর করোনার লাগামহীন সংক্রমণে সেই দুর্ভোগ চরমে পৌঁছেছে। ইয়াঙ্গুনের পাশাপাশি ম্যান্ডালেতেও অক্সিজেনের জন্য হাহাকার চলছে।
দীর্ঘদিন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে নাজুক অবস্থা ইন্দোনেশিয়ার। সবশেষ একদিনেই দেশটিতে সর্বোচ্চ ২,০০০-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। বিশ্বের চতুর্থ জনবহুল দেশটির অধিকাংশ মানুষ টিকাদান কর্মসূচির বাইরে থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত দেশটির মাত্র ৭% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ভেন্টিলেশন সংকটের পাশাপাশি অক্সিজেনের জন্যও হাহাকার চলছে। ইন্দোনেশিয়ায় এ মাসের শুরু থেকে হঠাৎ করেই সংক্রমণের টালি দীর্ঘ হতে শুরু করে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অন্য দেশের মতো ডেল্টা ধরনের লাগামহীন সংক্রমণের কারণে ইন্দোনেশিয়াতেও এই পরিস্থিতি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে কিছুটা কমেছে আক্রান্ত ও মৃতের হার। ওমর ইনান, সময় সংবাদ। ইতালিতে করোনার টিকা নেয়ার পরও গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত 423 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেছে। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত প্রায় ৬ মাসে ইতালিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৫,০০০-এর বেশি মানুষ। এদের মধ্যে ৯৯ ভাগই করোনা প্রতিরোধে ২ ডোজ টিকা নেননি। তবে ২ ডোজ টিকা নেওয়ার পরও ৪২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। ২ ডোজ টিকা নেওয়ার পরও যাদের মৃত্যু হয়েছে তাদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ৭০ ভাগের শরীরে অন্যান্য জটিল রোগ আগে থেকেই বাসা বেঁধেছিল। সেই সঙ্গে তাদের বয়সের গড়ও ছিল বেশি। এদিকে দেশ জুড়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম জোরদার, ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ এবং 2টি টিকার বিপরীতে গ্রিন পাস ইস্যু, এই 3 কার্যক্রমে ব্যস্ত ইতালির সরকার। দেশটিতে এখন পর্যন্ত ৫৭ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। জুলাইয়ের শেষ নাগাদ তা ৬০% পৌঁছাবে বলে আশা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সরকারের করোনা নিয়ন্ত্রণের গুরুত্ব আরোপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাস নিয়ে বর্তমান ইতালি সরকারের পদক্ষেপ আমরা সবাই খুশি। আমরা সবাই ভ্যাকসিন নেব এবং আমরা গ্রিন কার্ড গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতালি প্রবাসী ভাই বোন সকলকে বলছি, আপনারা নিজে ভ্যাকসিন নিন এবং অন্যকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। প্লাস গ্রিন পাস নেন, ব্যবসা বাণিজ্য এবং চাকরির খাতিরে সমস্ত সুবিধা গ্রহণ করুন। এদিকে আগামী ৬ আগস্ট থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করায় দেশ জুড়ে টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধনকারীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। যদিও সরকারের এমন সিদ্ধান্তে গ্রিন পাস বিরোধীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে সারা দেশে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে গত একদিনে ডেল্টা ভ্যারিয়েন্টে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় জনগণের সাহায্যে ভ্রাম্যমাণ ক্লিনিক বসিয়ে টিকা কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানবো এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, ধন্যবাদ ইমরাদ। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে প্রতিদিনই কিন্তু নতুন নতুন রেকর্ড সাজাচ্ছে করোনা সংক্রমণের। গত 5 দিনের হিসাবটি যদি আপনাদের দেই অনেকটা এরকম যে 139 জন, 144 জন, 170 জন, 177 জন, আজকে 239 জন করোনা সংক্রমিত হয়েছে। প্রতিটি সংখ্যাই কিন্তু সর্বোচ্চ রেকর্ড ছিল গত 10 মাসের। বিশেষ করে আজকে যে সংখ্যাটি সেটি প্রায় গত 14 মাসে বা 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এবং আজকে কিন্তু একজন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এবং এই সংখ্যাটি কিন্তু এই মুহূর্তে 13 জন, গত 3 সপ্তাহে 13 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। এখানে আপনাদের জানিয়ে দিই যে দ্রুত করোনা সংক্রমণ ছড়াচ্ছে, এর পেছনে সরকার কিছুটা দায়ী করছে যে কিছুদিন আগে এখানে ঈদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বড় একটি র্যালি কিন্তু অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। আপনারা জানেন সিডনিতে লকডাউন বিরোধী র্যালি। সেখানে সরকার বলেছিল যে একজনও যদি করোনা সংক্রমিত অবস্থায় থাকে সেখানে কিন্তু সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে, কারণ সেখানে সেই লকডাউনের বিরোধী র্যালিতে কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। সরকার কিন্তু কিছুতেই লকডাউন দিয়ে এই করোনা সংক্রমণ থামাতে পারছে না। 5ম সপ্তাহে লকডাউন কিন্তু শেষ হতে চলেছে সিডনিতে। এবং আপনারা জানেন যে আগামী 1 মাসের জন্য কিন্তু লকডাউন আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। মেলবোর্নে লকডাউন তুলে দেওয়া হয়েছে, সেখানে আজকে মাত্র 6 জন করোনা সংক্রমিত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া অন্যান্য স্টেটের করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো। সরকার কিন্তু চেষ্টা করছে ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম ত্বরান্বিত করতে। এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়াতে 2টো ভ্যাকসিনই পেয়েছে এরকম মানুষের সংখ্যা মাত্র 15 ভাগ বা তার চেয়েও কম। এছাড়া সিডনিতে আজকে যে নিউজটি এসেছে
হয়েছে সেটি ভয়াবহ যে 70 বছরের উপরে যারা আছে যাদেরকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়েছিল ভ্যাকসিন নেওয়ার জন্য, মাত্র 39% মানুষ দুটো ভ্যাকসিনই গ্রহণ করার সুযোগ পেয়েছে। এই কারণে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে, বিশেষ করে বয়স্করাই করোনা সংক্রমিত হলে তারাই বেশিরভাগ মারা যাচ্ছে। সরকার কিন্তু চেষ্টা করছে ভ্যাকসিন কার্যক্রম ত্বরান্বিত করার, কারণ ভ্যাকসিন এছাড়া কোনো গতি নেই। আগামী 1 মাস কিন্তু যে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার তিনি জানিয়েছেন যে অন্তত আগামী 1 মাসকে টার্গেট করা হবে যে ভ্যাকসিন কার্যক্রম যেন ত্বরান্বিত করা হয়, যে প্রচুর মানুষ যেন ভ্যাকসিন গ্রহণ করতে আসে, কারণ এতদিন ভ্যাকসিনের কিছুটা অপ্রতুলতা ছিল। এই মুহূর্তে ভ্যাকসিন আছে। এছাড়া অন্যান্য স্টেট থেকে কিন্তু সিডনির জন্য ভ্যাকসিন চাওয়া হয়েছে, যেহেতু এই মুহূর্তে সিডনি ভ্যাকসিন কার্যক্রম গতি আনতে হবে। সিডনি পরিস্থিতি যেহেতু খারাপ, আপনাদেরকে কিছুটা পিছনে দেখাচ্ছি যে আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে যে বিশাল একটি লাইন, এটি কিন্তু ভ্যাকসিন গ্রহণের লাইন এবং এটি একটি মোবাইল ক্লিনিক স্থাপন করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল ক্লিনিক স্থাপন করা হয়েছে যেখানে নিয়মিত ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়াও নতুন নতুন জায়গায় অল্প সময়ের জন্য অল্প কিছু যে মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে সপ্তাহে 3 দিন 10টা থেকে 4টা পর্যন্ত এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে ফাইজার ভ্যাকসিনের প্রতুলতা আছে, এই মুহূর্তে অ্যাস্ট্রাজেনিকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা, এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকে। লকডাউন চলার কারণে কিন্তু দূরে যাওয়ার সুযোগ নেই। ইভেন মেডিকেল রিজনেও কিন্তু অকারণে বাসার বাইরে, মেডিকেল রিজনেই শুধুমাত্র বাসার বাইরে যাওয়া যাচ্ছে, অকারণে কিন্তু বাসার বাইরে যাওয়া যাচ্ছে না। এই কারণে ভ্যাকসিন গ্রহণের জন্য মানুষ কিন্তু দূর দূরান্তে যেতে পারছে না। এটি বাংলাদেশিদের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে, কারণ এই আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে প্রচুর বাংলাদেশি বসবাস করে। আপনারা লাইন দেখলে বুঝতে পারবেন ক্যামেরা কতটুকু দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি মহিলা কিন্তু এখানে এসেছেন, যারা ওয়াকিং ডিস্টেন্স বাসা থেকে হেঁটে চলে এসেছেন ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ ফাইজার ভ্যাকসিনের জন্য এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে প্রায় 3-4 মাস। সেখানে অ্যাস্ট্রাজেনিকা বাসার সামনে হেঁটে এসে নিয়ে যাওয়া যাচ্ছে। সরকার চেষ্টা করছে যে প্রচুর সংখ্যক মানুষ যেন ভ্যাকসিন গ্রহণ করে, অন্তত 50% মানুষও যদি ভ্যাকসিন গ্রহণ করতে পারে তাহলে বড় পরিস্থিতি খারাপ হলেও লকডাউন শিথিল করার সম্ভাবনা আছে, কারণ প্রতিদিনই কিন্তু সিডনিতে $180 মিলিয়ন সরকারের ক্ষতি হচ্ছে শুধুমাত্র লকডাউনের কারণে। তো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা এখন পর্যন্ত করোনায় কেউ আক্রান্ত হওয়ার খবর আমার কাছে নেই। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ খবর। SM আমিনুর রুবেল, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ সহ 4টি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবারও বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। আগে 28 জুলাই পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধের সিদ্ধান্ত থাকলেও সেই মেয়াদ বাড়ানো হয়েছে 7 আগস্ট পর্যন্ত। এতে উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশ সহ 4টি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের এভিয়েশন কর্তৃপক্ষ। সে অনুযায়ী 7 আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সব ফ্লাইট স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ সহ অন্যান্য এয়ারলাইন্সগুলো। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় আবারও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবারও ফ্লাইট স্থগিতের ঘোষণায় প্রবাসীদের উৎকণ্ঠা আরও দীর্ঘায়িত হয়েছে। বারবার ফ্লাইট স্থগিতের কারণে আমরা প্রবাসীরা অনেক বিপাকে আছি। বিশেষ করে লাস্টে বলা হয়েছিল যে 31 জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত আছে, এখন আবার বলা হইতেছে যে 7 আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত। তো এইভাবে ফ্লাইট যদি দিন দিন বাড়তে থাকে, স্থগিত বাড়তে থাকে, আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাব। বিশেষ করে আমরা যারা ভ্যাকসিন দিয়ে দিয়েছি তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করা দরকার। এর আগে 28 জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ 4টি দেশের যাত্রীদের জন্য আমিরাতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্বের যে কোনো দেশের নাগরিকরা 14 দিনের মধ্যে নিষেধাজ্ঞা দেয়া 4টি দেশে অবস্থান করলে তারাও কোনোভাবে আমিরাতে প্রবেশ করতে পারবে না। তবে কূটনীতিক ভিসা, গোল্ডেন ভিসা, সিলভার ভিসা ও শীর্ষ পর্যায়ে ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে আমিরাত প্রবেশে শিথিলতা রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে যারা বাংলাদেশে গিয়েছে অনেকেরই ভিসা এক্সপায়ার হয়ে গেছে, অনেকে ছুটির টাইম ওভার হয়ে গিয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে যোগাযোগ করে কমসে কম বাংলাদেশে যারা ভ্যাকসিন কমপ্লিট করেছে তাদের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি একজন প্রবাসী হিসাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে সাধারণ প্রবাসীদের মধ্যে অনেকে আমিরাতে নির্বিঘ্নে প্রবেশের জন্য ইতিমধ্যে টিকাদান সম্পন্ন করেছেন। বারবার ফ্লাইট স্থগিত ঘোষণার কারণে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। সময় মতো উপস্থিত থাকতে না পারায় অসংখ্য প্রবাসীর ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে হাজার হাজার প্রবাসী মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। নয়াদিল্লিতে বহুল আলোচিত সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেছেন
বিজেপি বিরোধী সবাইকে এক হতে হবে। 2024 সালে লোকসভা নির্বাচনকে প্রত্যাশার ভোট হিসেবে আখ্যা দিয়ে ওই নির্বাচনের নাম দিয়েছেন হোপ 24। মমতা আরও বলেছেন, তিনি লিডার নন, ক্যাডার। দিল্লিতে সোনিয়ার বাসভবনে প্রায় 1 ঘন্টা বৈঠকে সোনিয়ার সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। ভারত থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছি। 2018 সালের আগস্টে শেষবারের মতো সোনিয়া মমতার বৈঠক হয় সোনিয়া গান্ধীর দিল্লির বাসভবনে। সেবার বিজেপি বিরোধী মহাজোটের কলকাতার মহাসম্মেলনে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন মমতা। কলকাতার ব্রিগেডের ওই মহাসম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী কেউ যোগ দেননি সেবার। পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই 2019-এ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরে বিজেপি। ঠিক 3 বছর পর আবার সোনিয়া মমতার বৈঠক, এবারও সেই বিজেপি বিরোধী মহাজোট ইস্যু। তবে এই উদ্যোগ তৃণমূলের নয়, জাতীয় কংগ্রেসের। সোনিয়াই মমতাকে ডেকেছেন। মনে করা হচ্ছে তীব্র মোদী বিরোধী মুখ হিসেবে ভারতের জাতীয় স্তরে মমতাই এখন অন্যতম। তাই এখনই সময় বিজেপি বিরোধিতায় মহাজোট তৈরি করে মমতাকে সামনে রেখে এগিয়ে চলা। যদিও মমতা নেতা বা নেত্রী নন, বরং একজন সাধারণ রাজনৈতিক ক্যাডার হিসেবেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন বলে সাংবাদিকদের জানান। মমতা বলেন, বিজেপিকে হারাতে হলে সবাইকে এক হতে হবে। তৃণমূল নেত্রী পেগাসাস নিয়েও মোদির বিরুদ্ধে তোপ দাগেন। সোনিয়া জি ইনভাইটেড মি ফর এ কাপ অফ টি। রাহুল জি ইজ অলসো দেয়ার। সো উই মেট We discuss the political situation in general, and also we discuss about Pegasus to COVID situation, and also we discuss about the unity of the opposition. हम थोड़ा लीडर है, हम तो कैडर है, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মমতা দিল্লি সফর করছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে মমতা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিতর্কিত দাবিও নতুন করে উত্থাপন করেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গোপন নজরদারির অ্যাপ পেগাসাস কাণ্ডে স্পাইওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান এনএসওর মূল প্রতিষ্ঠান তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এ অবস্থায় এনএসওর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার ঘটনায় এরই মধ্যে প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে ফ্রান্স। তবে ইসরায়েলের প্রাথমিক তদন্তে পাওয়া ফলাফল এরই মধ্যে ফ্রান্সের সঙ্গে বিনিময় করেছে তেল আবিব। স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্ব নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনায় তোলপাড় পুরো বিশ্ব। ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর তৈরি এই গোপন নজরদারির অ্যাপ দিয়ে বিশ্বের অন্তত 50,000 মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্য। পেগাসাস কাণ্ড নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যেই এনএসওর মূল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার গুঞ্জন উঠেছে। প্রতিষ্ঠানটির বরাতে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 2019 সালে এনএসও গ্রুপকে কিনে নেয় লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান নোভালভিনা ক্যাপিটাল। শোনা যাচ্ছে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতাদের মধ্যে দ্বন্দ্বের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে এটি। এনএসওর বিরুদ্ধে ব্যাপক সাইবার নজরদারির অভিযোগের মধ্যেই এই সিদ্ধান্ত নিল নোভালভিনা ক্যাপিটাল। যদিও এনএসওর পক্ষ থেকে এই অভিযোগ মিথ্যা দাবি করা হয়েছে। একই সঙ্গে কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নজরদারি চালানোর কথা জানিয়েছে তারা। এদিকে বিশ্ব নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। পেগাসাসের নজরদারির শিকার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এই ঘটনায় এরই মধ্যে প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে ফ্রান্স। ইসরায়েলের পক্ষ থেকেও এনএসওর বিষয়ে তদন্ত শুরুর দাবি করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তদন্তের সবশেষে ফরাসি সরকারের সঙ্গে বিনিময় করারও দাবি করেছে তেল আবিব। ফ্রান্স সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বেনি গান্টস। ওমর ইনান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সুইডেন জাতীয় ক্রিকেট দলে খেলছেন বাংলাদেশের ছেলে হুমায়ুন কবির। গর্বিত প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে যাওয়ার প্রত্যয়। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ব্রহঙ্গঙ্গায় বানের পানিতে ভেসে বেশ কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছে গণমাধ্যম। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বন্যায় অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত সপ্তাহে মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে 160 জনের মৃত্যু হয়।
দেখছেন আন্তর্জাতিক সময়। করোনার পূর্ণাঙ্গ টিকা নেয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেনে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এতদিন শুধুমাত্র যুক্তরাজ্যে টিকা নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশের অনুমতি পেলেও এই সিদ্ধান্তে শিথিলতা আনা হয়েছে। আগামী সোমবার থেকে করোনার পূর্ণাঙ্গ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো থেকে কোনো রকম কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশ করতে পারবেন। ব্রিটেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউর অনুমোদিত করোনার যে কোনো টিকা নেওয়া ব্যক্তিদের এখন থেকে আর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকছে না। তবে ব্রিটেন প্রবেশের আগে কিংবা যাওয়ার দুদিন পর নমুনা পরীক্ষা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। 18 এর কম বয়সীদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইনে শিথিলতা আনা হয়েছে। বয়স বিবেচনায় তাদের ক্ষেত্রে নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। প্রত্যেক ব্রিটিশ বিশ্বাস করে আমাদের দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। আপনারা দেখতেই পাচ্ছেন দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা এটি অব্যাহত রাখতে চাই। একই সঙ্গে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট যেন বিস্তার ঘটাতে না পারে সেদিকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গত এক সপ্তাহে দেশটিতে অনেকটাই কমে এসেছে করোনার সংক্রমণ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পাশাপাশি এখন থেকে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের বাসিন্দারাও কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশ করতে পারবেন। আর এটিকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছে স্কটল্যান্ড। দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্তের ফলে পর্যটন ও বৃহত্তর অর্থনৈতিক খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। তবে ব্রিটেন সরকারের সিদ্ধান্ত জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা ওয়েলস সরকারের। এদিকে আগামী 2022-এর মধ্যে বিশ্বের প্রতিটি দেশকে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, এরই মধ্যে তার দেশ প্রায় 1 কোটি ডোজ টিকা ইন্দোনেশিয়া, জ্যামাইকা ও কেনিয়াকে অনুদান দিচ্ছে। ওমর ইনান, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় দফার সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় চলমান বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। এতে মুখ থুবড়ে পড়া ব্যবসায়ী লোকসান কাটিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সেখানকার প্রবাসী ব্যবসায়ীদের। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা। আক্রান্ত ও মৃতের হার কমায় শিথিল করা হয়েছে চলমান লকডাউন। সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন পর জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় ব্যবসা বাণিজ্য আবারও আগের মতো চাঙ্গা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীদের। সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। স্পেশালি আমাদের ব্যবসা বাণিজ্যর গতি আমরা খুব শীঘ্রই ফিরে পাবো। ভাইরাসের ভয়াবহতা আর সংক্রমণ আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। আশা করি খুব শীঘ্রই সংক্রমণ একেবারেই চলে যাবে। গণহারে করোনার টিকাদান কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। এমনকি স্থানীয়ভাবে ফাইজারের টিকা উৎপাদন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এদিকে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সেনাবাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় দফার মরণতাবা ক্রমেই নিম্নগামী হওয়ায় শিথিল করা হয়েছে লকডাউন আর সরকারি স্বাস্থ্যবিধি। সংক্রমণ কমতে থাকায় কেটে যাবে অচল অবস্থা আর থেমে যাবে মৃত্যুর মিছিল। খুব শীঘ্রই ফিরে আসবে স্বাভাবিক অবস্থা, এমনটাই প্রত্যাশা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। বাংলাদেশের ছেলে খেলছেন সুইডেন জাতীয় ক্রিকেট দলে। প্রবাসী ক্রিকেটার হুমায়ুন কবিরকে ঘিরে স্বপ্ন দেখছেন সুইডিশরা। স্টকহোম টাইগার্সের হয়ে দারুণ খেলছেন হুমায়ুন। সুইডেন থেকে সে খবর জানাচ্ছেন শফিল আলম। ফুটবল, হকি আর হ্যান্ডবলের দেশ সুইডেনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে খেলছে সুইডিশ ক্রিকেট। 2018 সালে আইসিসি টি20 মর্যাদা পায় তারা। সুইডেনের ক্রিকেট প্রসারে মরিয়া দেশটির সরকার, আর তাই তো সুইডেনের ক্রিকেট উন্নয়নে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় কিংবদন্তি জন্ডি রোডসকে। সুইডেনে প্রায় 70টি ক্রিকেট ক্লাব রয়েছে, যার মধ্যে বাংলাদেশিদের পরিচালিত একমাত্র ক্রিকেট ক্লাব স্টকহোম টাইগার্স। যে ক্লাবটির হয়ে খেলে হুমায়ুন কবির জ্যোতি গড়েছেন ইতিহাস। বাংলাদেশি এই ক্রিকেটার সুযোগ পেয়েছেন সুইডেন জাতীয় দলে। আমি আন্ডার-12, আন্ডার-14, 16, 18 ডিস্ট্রিক্ট ডিভিশনে খুলনা লিগে হয়ে খেলছি।
5 বছর আমি খুলনা প্রিমিয়ার লিগেও খেলছি। এই বছর যখন জন্টি রোডস আমাদের সুইডেনের কোচ হয়ে আসছে, তো আমার মধ্যে নতুন করে ইন্সপিরেশনটা কাজ করছে। আমি আমার ফিটনেস, হার্ড ওয়ার্ক এটা আরো বেশি করে বাড়াই দিছি, যাতে আমি যে কোনো ভাবে ভালো একটা সুযোগ পাই। বাট আল্লাহর কাছে অনেক অশেষ রহমত যে আমি বাংলাদেশের নাগরিক হয়ে আমি সুইডেনের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, ন্যাশনাল টিমে ঢুকতে পারছি, আল্লাহর অশেষ রহমত। তো আমার এই কষ্টগুলো সার্থক হয়েছে আশা করি। 2017 সালে বাংলাদেশ থেকে সুইডেনে পড়তে আসা সুইডেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন প্রবল ইচ্ছাশক্তি আর ক্রিকেটের প্রতি ভালোবাসায় এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন। সুইডেনের ফ্যাসিলিটি বাড়াচ্ছে ক্রিকেটের জন্য, ফুটবলের সাথে সাথে। তো আশা করি যে আমার মতো ওরকম আরো অনেক প্লেয়ার যারা আছে বাংলাদেশে খেলে আসছে, ফ্যামিলির তাগিদে চলে আসছে, তারাও পাশাপাশি ক্রিকেটটাকে যদি প্যাশন হিসাবে নেয়, প্রফেশন হিসাবে নেয়, তো অনেক দূর যাইতে পারবে। তো আমিও চেষ্টা করছি আমার দিক দিয়ে, বিকজ বাংলাদেশি হিসাবে আমার রক্তেও ব্লাডেও ক্রিকেট ছিল, প্যাশন ছিল, ছোটবেলার থেকে হার্ড ওয়ার্ক করছি। তো আমি আমার হার্ড ওয়ার্কটাই শুধু চালু রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ সুযোগ পাইছে, আমিও ভালো কিছু করার চেষ্টা করব। হুমায়ুন কবির জ্যোতির এই অর্জনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে আরো অনেক বাংলাদেশি সুইডেন ক্রিকেটে প্রতিনিধিত্ব করবে প্রত্যাশা সবার। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। দেখছেন আন্তর্জাতিক সময়।